প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ইকতেদার আহমেদ, সাবেক জজ ও রেজিস্ট্রার, সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগতম। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ। মানবতা বিরোধী অপরাধ, শাপলা চত্বরের মামলায় হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ। শিশুদের দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ, নতুন করির সমাপনীতে প্রধানমন্ত্রী। দৈনিক আমার দেশ, শাপলা গণহত্যায় হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে পরোয়ানা। কাউন্সিলর একরাম হত্যায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা সেনা হেফাজতে। র্যাব বুলুবদির চিন্তা, বিচার চলবে অপরাধের। দৈনিক ইত্তেফাক, জ্বালানি নিয়ে শিল্প খাতের সংকট আরও গভীর হচ্ছে। শিল্পের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি অগ্রাধিকার হওয়া উচিত, বিটিএমএ সভাপতি। নতুন করি স্পোর্টসের সমাপনীতে ক্ষুদে ক্রীড়াবিদদের প্রতি প্রধানমন্ত্রী, তোমাদের দিকে তাকিয়ে বাংলাদেশ। 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। 2018 সালের নির্বাচন চলাকালে তারা ডিসি ছিলেন। দৈনিক সমকাল, তৃতীয় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ। গ্যাসের সরবরাহ কমছেই না, বন্ধের মুখে বহু কারখানা। দৈনিক মানবজমিন, শিশুদের আগামী দিনের উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর। হামিদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে। ব্যবসায়ী জাকির হত্যা কোর্টে জীবিত দেখিয়ে 85 কোটির জাহাজ লোপাট। দৈনিক কালের কণ্ঠ, শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা, শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ। জ্বালানি প্রতিমন্ত্রী, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে আগামী সপ্তাহে। দৈনিক কালবেলা, মির্জা ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি। অস্থিরতা কাটছে না জামায়াত জোটে। দৈনিক ইনকিলাব, শাপলা গণহত্যার বিচার শুরু। হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড কখনো ঘটেছে বলে জানা নেই চিফ প্রসিকিউটর। দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, নতুন কুড়িতে নতুনের সম্ভাবনা। ইউরোপের 5 দেশ আফ্রিকায় পাঠাবে আশ্রয় প্রার্থীদের। লোকসানের পাহাড়ি টেলিটক, সমৃদ্ধ দেশ গড়তে শিশুদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। শাপলা চত্বরের হত্যায় হাসিনা সহ পলাতকদের গ্রেফতারি পরোয়ানা। দৈনিক নয়া দিগন্ত, হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে পরোয়ানা। শাপলা চত্বর জেনোসাইড মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জ গঠন। নতুন করি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। দৈনিক বণিক বার্তা, 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয়ে বিশ্বে অন্যতম শীর্ষে, অবকাঠামোগত সুবিধায় পিছিয়ে। দ্য ডেইলি স্টার, স্লেনিটি ক্রেপস ডিপার ইন্টু সাউথ ওয়েস্ট। কোড অফ কন্ডাক্টস ফর এমপিজ ইভার ইলুসিভ। নিউ এজ, 3 কি কমিশন লেক লিডারশিপ cases pile up. Read petition seeks probe into microplastic in toothpaste. Shapla Chattor killing, ICT warder arrest of Hasina, ex-army chief Aziz. Daily Observer, Notun Korea Sports concludes, PM urges media to focus children's fate. আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। বর্তমানে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশের পরবর্তী 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন। এ নিয়ে আমরা দেখেছি সাংবিধানিক প্রসিডিংও শুরু হয়েছে, অর্থাৎ আজ প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পুরো কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠকে করবেন, যে সাংবিধানিক 90 দিনের মধ্যে নির্বাচন করতে হলে যে স্পিকার আলোচনা করবেন। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ আজ বঙ্গভবনে প্রথম দিন অফিস করবেন। তো রাষ্ট্রপতি কে হচ্ছে 23তম বাংলাদেশে, এ নিয়ে আলোচনা চলছে। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম নতুন নাম ঘোষণা করবে, বিভিন্ন নামই আমরা শুনতে পাচ্ছি। আসলে রাষ্ট্রপতি হিসাবে কেমন লোক চাচ্ছে বা কেমন হওয়া উচিত?
রাষ্ট্রপতি হিসেবে তো ধরেন রাষ্ট্রপতিকে তো দলীয়ভাবে তাকে মনোনয়ন দিলেও তারপরে তো যখন তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন তখন তো তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন। এটাই হচ্ছিল তার নিরপেক্ষতা, তারপরে হচ্ছিল তার সততা, তারপরে হচ্ছে তার বিশ্বস্ততা, তার আন্তরিকতা, এগুলো থাকতে হবে। তো আমাদের দেশে অতীতে যারা রাষ্ট্রপতি হয়েছেন অনেকের মধ্যে কিন্তু এগুলো ছিল না। তো এখন ধরেন রাষ্ট্রপতি হতে হলে তো তাকে তো ধরেন বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স হতে হবে হচ্ছিল ন্যূনতম 35 বছর। তো এখন আমরা দেখা যাচ্ছে যে যেহেতু বিএনপির সংসদে হচ্ছিল সংখ্যাগরিষ্ঠ, তাহলে হচ্ছিল দেখা যাচ্ছে যে তাদের তো 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, তাহলে তারা যাকে মনোনীত করবেন তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন, এতে কোনো সন্দেহ নাই। এখন বিএনপি কাকে মনোনীত করে সেটা হচ্ছিল দেখার বিষয়। তারা হয়তো মানে দলীয় লোককেও করতে পারে বা দল বহির্ভূত কোনো নিরপেক্ষ ব্যক্তিকেও করতে পারে। তো সেটা তো হচ্ছিল এখন যখন বিএনপি মনোনয়ন দিলে যদি ধরেন যদি এটা তো সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়, তো সংসদ সদস্যদের ভোটে যদি অন্য কোনো প্রার্থী যদি না থাকে তাহলে এটা কিন্তু আর সংসদে যাবে না। তাহলে তারা মনোনয়ন দিলেও মনোনয়ন দেওয়ার পরে উনি নির্বাচিত হয়ে গেলেন। আর যদি ধরেন জামাত থেকে যদি প্রার্থী দেওয়া হয় তখন এটা হচ্ছিল সংসদে হচ্ছিল এটার ভোটাভুটির ব্যবস্থা করতে হবে আর কি, এবং সেই নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। তো এখন জামাত প্রার্থী দিবে কি না সেটা তো হচ্ছিল এখনও বোঝা যাচ্ছে না। যেহেতু জামাতের প্রায় 100 জন সদস্য আছে, তো প্রার্থী দিলে হয়তো তারা হয়তো 100 ভোট পাবে, তো দিতেও পারে প্রার্থী। এই হলো বিষয় আর কি। আমরা দেখেছি রাষ্ট্রপতির মতো বাংলাদেশের যে সংবিধানে, যে আপনি তো যেহেতু বিজ্ঞ, যে ক্রুশিয়াল মোমেন্ট বা বিশেষ মুহূর্তে রাষ্ট্রপতি কিন্তু ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। অতীতে আমরা দেখেছি ওনার যে রুলটা পালন করে সেক্ষেত্রে বিতর্কিত কিছু প্রেসিডেন্ট হয়েছে। তো ভবিষ্যতে যাতে এ ধরনের এড়ানে কি করা যেতে পারে? অর্থাৎ না রাষ্ট্রপতি তো হচ্ছে এটা যেহেতু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, এখানে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত। এটা হচ্ছে হলো মানে প্রধানমন্ত্রী পদে নিয়োগ এবং হচ্ছে হলো এই যে প্রধান বিচারপতি পদে নিয়োগ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে তিনি হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তার কার্য সম্পাদন করেন। এখন প্রধানমন্ত্রী পদে কাকে নিয়োগ দিবেন? যিনি মানে সর্বোচ্চ সংসদ সদস্যদের আস্থাভাজন তাকেই তো তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিবেন। আর প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অতীতে দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই হয়তো মানে ফাইল বা নোট ইনিশিয়েটিভ করা হতো। তো বদ্যোপাধ্যায় চৌধুরী যখন রাষ্ট্রপতি ছিল তিনি হয়তো আমি শুনেছি, এটা কতটুকু সত্য জানি না, যে তিনি মানে রাষ্ট্রপতির কার্যালয় থেকে মানে এটার কার্যক্রম গ্রহণ করেছিলেন। তো এই দুটি নিয়োগ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করতে হয়। তো সেক্ষেত্রে বলা গেলে এই সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটা অনেকটা টাইটুলার, মানে অনেকটা হচ্ছিল ধরেন ঠুটো জগন্নাথের মতো। তার তো কোনো অ্যাকচুয়ালি প্রশাসনিক অর্নামেন্টাল পোস্ট, হ্যাঁ, এবং তার কোনো প্রশাসনিক কোনো ক্ষমতা নাই। প্রধানমন্ত্রী যে পরামর্শ দেবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি কাজ করবেন। এখন ধরেন যেটা হয়েছে যে যে প্রধানমন্ত্রী যদি না থাকেন তখন দেখা গেল যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে যে এই যখন এই যে অস্থায়ী সরকারটা হলো ইউনূস সাহেবের নেতৃত্বে, তখন দেখা গিয়েছে যে রাষ্ট্রপতি কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে মানে সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য রাষ্ট্রপতিকে তৎপর হতে হয়েছে, এবং রাষ্ট্রপতি দেখা গেল যে 106 অনুচ্ছেদের অনুসরণে সুপ্রিম কোর্ট থেকে একটা মানে রেফারেন্স নিয়ে তারপরে তিনি হলো যে তাদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছেন। তো এগুলো এখন কতটুকু সংবিধান সিদ্ধ এটাও কিন্তু এটা নিয়েও প্রশ্ন আসে আর কি। সাবেক 2 রাষ্ট্রপতি আমরা দেখেছি, আপনি দেখেছেন যে জুলাই অভ্যুত্থানে তাদের জড়িত থাকা সম্পৃক্ততা হিসাবে হামিদ এবং সদ্যবিদায়ী যে শাহাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। তা বাংলাদেশের ইতিহাসে আপনি যেহেতু আপনার আদালতে এসেছিলেন, কোনো প্রেসিডেন্টের বিষয়ে আমরা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে বলেছে দায়মুক্তি অধ্যাদেশ, অর্থাৎ 51 যে সংবিধানের, এই বিষয়টা আপনি ক্লিয়ারলি বলবেন। না, এটা দায়মুক্তি হয়েছিল কখন? উনি রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনকারী মানে সাংবিধানিকভাবে তিনি যখন রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করবেন সংবিধান অনুযায়ী, সেক্ষেত্রে হয়েছিল তার দায়মুক্তি আছে। আর ধরেন
তার পূর্বের যদি কোনো মানে অপরাধ করে থাকেন, অর্থাৎ রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পূর্ববর্তী কোনো অপরাধ, অথবা রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নেওয়ার পরে কোনো অপরাধ, অথবা রাষ্ট্রপতি পদে থাকাকালীন উনি যদি হয়েছিল সাংবিধানিক দায়িত্ব ব্যতীত অন্য কোনো যদি অপরাধ করে থাকেন, তাহলে কিন্তু তিনি কিন্তু এই দায়মুক্তি পাবেন না। এখন এখানে আছে হচ্ছিল যে রাষ্ট্রপতি পদে বহাল থাকাকালীন অন্য কোনো অপরাধ যদি করে থাকেন, রাষ্ট্রপতি পদে যতদিন বহাল থাকেন ততদিন পর্যন্ত হয়তো তার হবে না, এই যে তার বিরুদ্ধে কোনো আদালতে মামলা দায়ের চলবে না, বা কোনো আদালত তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে না। কিন্তু রাষ্ট্রপতি পদ থেকে বিদায় পরবর্তী কিন্তু সেটা বিবেচনায় নেওয়া যাবে। বা সেটা কয় মাস? যেমন বর্তমান রাষ্ট্রপতি তো 3 মাস তার যে সুবিধাগুলো পাচ্ছে, সেটা কি এখনই করতে পারবে না এগুলো? না, সেটা 3 মাস 6 মাস না, এটা এখনই করতে পারবে। আর এখানে হচ্ছিল যে আপনার ওই যে 51-তে যেটা বলা হয়েছে হয়েছিল 52 অনুচ্ছেদের মানে বিধিবিধান সাপেক্ষে, তো 52 অনুচ্ছেদ হয়েছিল রাষ্ট্রপতির অভিশংসন। তো সেটা হচ্ছিল অভিশংসন কার্যক্রমকে এটা কখনো বাধাগ্রস্ত করবে না আর কি। তাহলে হচ্ছে হলো যে রাষ্ট্রপতি থাকাকালীন উনি যদি ধরেন যদি যে দল তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন এবং সে দলের যদি সংসদে সংখ্যাগরিষ্ঠ থাকে এবং তারা যদি অভিশংসন করতে চান, সেক্ষেত্রে হচ্ছিল 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। ওরা সংসদে একটা প্রস্তাব গৃহীত হবে, তারপর রাষ্ট্রপতিকে শোকজ করা হবে। শোকজ পরবর্তী তিনি যদি জবাব দেন এবং জবাব যদি মনোপুত যদি না হয়, তখন এটা সংসদে আলোচনা হবে। আলোচনা পরবর্তী যদি এটা ভোটে যদি গৃহীত হয়, তাহলে রাষ্ট্রপতি অপসারিত হবেন। এটা হচ্ছিল অভিশংসন প্রক্রিয়া আর কি। আর আপনি যেটা বললেন যে দায়মুক্তি হচ্ছিল শুধুমাত্র হলো যে রাষ্ট্রপতি পদে বহাল থাকাকালীন ওনার যে সাংবিধানিক দায়িত্ব, এই সাংবিধানিক দায়িত্ব পালনে যদি কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হলো উনি দায়মুক্তি পাবেন। তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে মানে পূর্বের অপরাধের ক্ষেত্রে বা পরবর্তী অপরাধের ক্ষেত্রে, অথবা রাষ্ট্রপতি পদে বহাল থাকাকালীন যদি উনি যদি কোনো ধরনের ব্যক্তিগতভাবে যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে তো তার দায়মুক্তি নাই। আরেকটা বিষয় হচ্ছে আপনার গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং নতুন আইনের খসড়া প্রকাশ করেছে গতকাল। সেখানে গুম নিরোধ ও প্রতিকার আইন 2026, সেখানে বলা হয়েছে আপনার কারো যদি কোনো সন্ধান না মিলে, গুমের কারণে মৃত্যু হলে বা 5 বছর সন্ধান না মিলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বিধান রাখা হয়েছে। এবং কোনো সরকারি কর্মচারী আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে গ্রেফতারের পর বিষয়টি অস্বীকার, তাও গুম হিসাবে আপনার বিবেচিত হবে। এবং যেমন আয়নাগরের কথা বলা হয়েছে, সেখানে আটকে রাখলে 5 বছরের বিচার সর্বোচ্চ শাস্তি। তো আমরা দেখেছি বিগত 17 বছরে, বিশেষ করে আওয়ামী রিজিমে আপনি জানেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যান্ডমলি হয়েছে, আয়নাগর হয়েছে। এখন এই যে নতুন যে আইন করলো এবং গুমের যে শাস্তি, এটা কিভাবে দেখবেন? এটা তো ধরেন এই ধরনের আইনের প্রয়োজনীয়তা ছিল, যেহেতু বিগত সরকার মানে এই কার্যক্রমটি চালিয়ে গিয়েছেন আর কি, যে তাদের 17 বছরের সময় তারা গুম, তারপরে হলো যে খুন, তারপর হলো যে আয়নাঘরে করে যে অবৈধভাবে যে তাদেরকে হলো যে আটক রাখা। তো এগুলোর তো ধরেন কোনো এতদিন তো কোনো বিচার হয়নি, এবং সরকার পরিবর্তনের পরেই দেখা গেল যে এগুলো রহস্য উদ্ঘাটন হতে শুরু করলো আর কি। তো যে এখন যে আইনটি করা হয়েছে, এই আইনটি আমি মনে করি আর কি যে এটা হচ্ছিল একটা ইতিবাচক, এবং এই আইনের ফলে দেখা যাবে যে ভবিষ্যতে যে এই ধরনের কোনো অপরাধ থেকে মানে অন্ততপক্ষে যে মানে দেশ অন্ততপক্ষে যে নিষ্কৃতি পাবে, এবং এই ধরনের অপরাধ সংগঠিত হবে না, এবং সবার মনের মধ্যে একটা ভীতি কাজ করবে যে আমি যদি অপরাধ করি তাহলে তো ধরেন এই যে এই গুম আইন যেটা এখানে হচ্ছে ধরেন মৃত্যুদণ্ডের বিধান। তো এখন আইন যদি মানে কার্যকর হয় এবং এটা যদি সঠিক যদি প্রয়োগ হয়, তাহলে ধরেন এই যে গুম এটা মানে বর্তমান সরকার আসীন হওয়ার পর তো কোনো গুম তো হয়নি, এবং এই আইন করার ফলে দেখা যাবে যে আর গুমের কোনো সুযোগ থাকবে না হয়তো আর কি। জেলা জজ আদালতে বলছে এগুলোর বিচার হবে 90 দিনের মধ্যে, এটা বলা হয়েছে। তো আপনি তো সাবেক জেলা দায়রা জজ ছিলেন, তো সেখানে আমরা দেখেছি যে এই জেলা দায়রা জজ আদালতেরও কিছু অসংগতি বা অনিয়ম আছে, সেখানে দীর্ঘমেয়াদী হয় এবং আইন আমাদের দেশে করা হচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন ঠিকমতো হচ্ছে না। এইভাবে কীভাবে দূর করা যাবে? এখন দীর্ঘমেয়াদী হয়ে হচ্ছিল ধরেন এখন জেলা জজ আদালত বলেন বা সুপ্রিম কোর্ট বলেন বা হাইকোর্ট বলেন, সব জায়গাতে হচ্ছিল মামলার আধিক্য। এখন ধরেন একটা আদালতে যে পরিমাণ মানে ডেথ সেন্টেন্সের মামলা থাকার কথা, দেখা যাচ্ছে যে তার চেয়ে অনেক বেশি মানে ধরেন 200-300 ডেথ সেন্টেন্সের মামলা আছে। কিন্তু আগে আমরা যেমন পাকিস্তান আমলে বা বাংলাদেশের বিগিনিংয়ে দেখা গিয়েছে যে একটা
একটা জেলা শহরে বছরে হয়তো 5-6টার বেশি মানে ডেথ সেন্টেন্সের মামলা হতো না আর কি। তো এখন যেহেতু অপরাধ বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গিয়েছে, মামলার সংখ্যাও বেড়ে গিয়েছে, তো সেজন্য হয়তো যে আবার আদালতের সংখ্যাও বেড়েছে, যে অনেক বিশেষায়িত আদালত হয়েছে। তা আমার আদালতকেও আরও বেশি তৎপর হতে হবে, আর যে আদালতের সংখ্যাও আবার বাড়াতে হবে। যেটা বলছেন আবার গুমের বিষয়, যেটা গুম কথা আসলে কিন্তু এক্ষেত্রে আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর্সেসের কথা আসে। আমরা দেখেছি গত 17 বছরে গুমের যে কার্য যেগুলো হয়েছে তার বেশিরভাগের সাথেই র্যাবের জড়িত থাকার প্রমাণ মিলেছে, জাতিসংঘ সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা পেয়েছে। এবং এ নিয়ে র্যাব বিলুপ্তির আলোচনা আছে, কথা উঠছে। বর্তমান সরকারও আপনার র্যাব বিলুপ্তির চিন্তাভাবনা করছে। সেক্ষেত্রে পুলিশের অধীনে থাকবে বিশেষ ইউনিট, অর্থাৎ 2000 সালে পাশ হওয়া যে আইনটা র্যাব, সেটা হচ্ছে। তো র্যাব বিলুপ্তি করে নতুন ইউনিট হলে আমরা কি তাহলে মনে করব যে এইটা কমে আসবে, বা না অন্য কি বিষয়টা কীভাবে দেখছে? র্যাবটা তো আসলে যেটা যে গঠন করা হয়েছে, যে এটা হয়েছিল যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন যে অ্যাক্ট আছে, ওই আইনের অধীনে কিন্তু এই র্যাবটা গঠন করা হয়। এটা বিএনপি সরকার এই র্যাবটা গঠন করে, এবং র্যাব গঠনের উদ্দেশ্য হলো যে অপরাধকে কমিয়ে আনা। এবং সেখানে দেখা গিয়েছে যে পুলিশ ছাড়াও দেখা গেল যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী থেকেও প্রেষণে মানে কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো, এবং সৈনিক পদেও সেখানে নিয়োগ দেওয়া হতো। এটা হচ্ছিল বিভিন্ন বাহিনীর সমন্বয়ে একটা মানে পুলিশের একটা ফোর্স গঠন করা হয়েছিল আর কি। তো এটার উদ্দেশ্য হয়তো মহৎ ছিল, কিন্তু দেখা গেল যে এই বাহিনী হলো যে ক্ষমতা চরম অপব্যবহার করেছে, এবং এই বাহিনীর হাতেই হলো সবচেয়ে বেশি হলো গুম, খুন, তারপর আয়নাঘর, এরা মেনটেন করতো। তো যাই হোক, যে এখন তো ধরেন র্যাবের ভাবমূর্তি তো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, এবং সেটার জন্যই হয়তো সরকার চিন্তাভাবনা করছে যে র্যাবকে বিলুপ্ত করবে। এখন বিলুপ্ত করে নতুন কোনো এটার মানে এই যে পুলিশের অধীনেই মানে যে আগে যেমন এই যে আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধীনে র্যাব গঠন করা হয়েছিল, এই ধরনের কোনো স্পেশাল বাহিনী গঠন করতে পারে, বা স্পেশাল বাহিনী গঠন না করেও পুলিশের তো এখনও আসলে তো অনেক মানে ইউনিট আছে, তাদেরকে দিয়েও মানে এই কার্যক্রম চালিয়ে নিতে পারে আর কি। এটা তো সরকারের মানে রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটা অনেকটা যে আমার মতে আর কি, যে উচ্চ পর্যায়ে এটা সিদ্ধান্ত হবে, যে এটা বা সংসদেও হয়তো আলোচনা হবে। যে আমরা দেখেছি যে গত আওয়ামী সরকার তো আপনার যে রাজনৈতিক প্রভাব থাকে বাহিনীর উপরে, যেটা তো এখন আপনার র্যাব গঠন হলে বা নতুন গঠন হলে যে অতীতের মতো যদি রাজনৈতিক প্রভাবমুক্ত না হয়, তাহলে কি সেটি সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে? হ্যাঁ, এটা তো ধরেন আমার দেখা গিয়েছে যে আমাদের দেশে পুলিশ এটা হয়েছিল সব সরকারের সময় দেখা গিয়েছে যে পুলিশ হচ্ছিল সরকারের অনুগত বাহিনী হিসাবে কাজ করেছে। তো এটা যদি ধরেন যে নতুন বাহিনী গঠন করা হলো, এবং সেটা যদি ধরেন সরকারের রাজনৈতিক অভিপ্রায় বা রাজনৈতিক ইচ্ছা যদি এই বাহিনীর মাধ্যমে যদি প্রতিফলিত হয়, তাহলে তো এই বাহিনী প্রতিষ্ঠার যে লক্ষ্য বা উদ্দেশ্য তা তো ব্যাহত হবে। তো এটা হচ্ছিল মানে সবচেয়ে উল্লেখযোগ্য দিক, যে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, এবং প্রত্যেকটা বাহিনীকে তার যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেই লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তাকে কাজ করতে দিতে হবে। তাকে যদি স্বাধীনভাবে যদি কাজ করতে দেওয়া হয়, তাহলেই হয়তো সে তার মানে অভিষ্ট লক্ষ্য পূরণে সক্ষম হবে। আর যদি ধরেন সরকার যদি তার উপর যদি তার দলীয় সিদ্ধান্ত যদি চাপিয়ে দেয়, বা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি কাজ করতে বলে, তাহলে তো সেখানে দেখা যাচ্ছে যে যে এর লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওই যে ইয়েতে কক্সবাজারে যে কাউন্সিলর ইকরাম হত্যা মামলা, এটা কিন্তু এক সেনাবাহিনীর কর্মকর্তা হেফাজতে নেওয়া তখন তো তিনি তো মেজর পদে কর্মরত ছিলেন, এখন তো ব্রিগেডিয়ার পদে কর্মরত থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো যাই হোক, এখন মানে অপরাধ করে কেউ যেন নিবৃত্তি না পায়, এটা দেখতে হবে আর কি। এখন ওই আমলে অপরাধ করে তো এতদিন তো সে তো মানে মেজর থেকে তারপরে লেফটেন্যান্ট, প্রমোশন, তারপরে ব্রিগেডিয়ার পর্যন্ত হলো। তো যাই হোক, যে এখন দেখা গেল যে বর্তমান সরকার এটাকে, যদিও সে আওয়ামী লীগেরই লোক ছিল, একরাম তো আওয়ামী লীগেরই কাউন্সিলর ছিল, তো যাই হোক বর্তমান সরকার এটাকে বিবেচনা নিয়েছে, এবং বিবেচনা নিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি, এবং আমার মনে হয় আর কি, যদি এটা তো অত্যন্ত মানে হৃদয় বিদারক দৃশ্য ছিল, যে ওই সময় আমরা দেখেছি বাচ্চাদের দুইটা মেয়ে কিভাবে আপনার কান্না করেছে, এবং যে ভুক্তভোগী যে কাউন্সিলর, সেও কীভাবে মানে যে তার যে শেষ কথা যেটা ছিল, সেও কান্না করতেছিল। তো যাই হোক, যেটা যদি বিচার হয়, এবং বিচার হয়ে যদি অপরাধী যদি শাস্তি হয়, তাহলে হয়তো মানে জনমনে একটা
প্রশান্তি আসবে আর কি। এবং দৃষ্টান্তমূলক হবে, সরকার যে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটার প্রতিফলিত হবে। জি জি হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলবো, শাপলা চত্বরে যে 2013 সালে হেফাজতের সমাবেশে আপনি দেখছেন যে হত্যাকাণ্ড হয়েছে, দীর্ঘদিন পরে শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এই অভিযুক্ত দাখিল করা হয়েছে এবং 31 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পলাতক। তো আমরা দেখছি হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, ট্রাইব্যুনালও কাজ করছে, এটা কিভাবে দেখবেন? না, এটা তো ধরেন মানে তখন তো ধরেন এই শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড হয়েছে তখনকার সরকার তো এটাকে মানে এই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা বলেছে যে কোনো হত্যাকাণ্ড হয় না, এবং অধিকার এটা নিয়ে একটা রিপোর্ট করার কারণে অধিকারের যে তখন যে যিনি আদিলুর রহমান সাহেব ওনাকে ধরেন মানে মানে অনেক দিন জেলেও থাকতে হয়েছে আর কি। তো যাই হোক, এটা এখন মানে বর্তমান সরকার এটার মানে বিচারের ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিচার কার্য অলরেডি শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো এখন আনুষ্ঠানিক বিচার কার্য সমাপ্ত হওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে যারা আসামি অধিকাংশই কিন্তু হচ্ছে হলো পলাতক। 31 জনই পলাতক, 31 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, 31 জনই পলাতক। তারপরে ধরেন তো এখন হলেও এখন মানে তাহলে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে আর কি, যেমন অতীতে যেমন হয়েছে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালে মানে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ অনেকেরই সাজা হয়েছে। তো ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালে হয়তো সাজা হবে আর কি। তো এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এবং যে কোনো হত্যাকাণ্ড আপনি বলেন এটা হচ্ছে হলো ধরেন যে কোনো বাহিনী কর্তৃক যদি হত্যাকাণ্ড হয় এটা তো হচ্ছিল অত্যন্ত নিন্দনীয় এবং এগুলো হচ্ছে হলো যে এগুলোর অবসান হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে আপনার বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালন করা 32 কর্মকর্তাকে, অর্থাৎ 2018 সালে আমরা দেখেছি রাতের ভোট যেটা নামে ছিল সেখানে ব্যাপকভাবে কারচুপির অভিযোগ আনা হয়েছিল 32 ডিসিকে তখন, এটা কিভাবে দেখবেন? এটা তো ধরেন মানে ভোট তো হবে হচ্ছে হলো যে সকালে ভোট হবে, সকালে 7টা থেকে 9টার মধ্যে শুরু হবে, বিকাল হয়তো 5টা বা যদি যতক্ষণ পর্যন্ত ভোটার উপস্থিতি থাকে তখন সময় বাড়বে, ততক্ষণ পর্যন্ত সময় পাবে আর কি। এখন যদি দিনের ভোট যদি রাতে হয়ে যায়, এটা তো ধরেন আমিও সেদিন যে হয়েছে যে আমি একটা টক শোতে ছিলাম এবং তখনই আমরা খবর পাচ্ছিলাম যে এরকম যে হচ্ছে এই ব্যালটে সিল মারা হচ্ছে এবং ব্যালট বাক্স পূর্ণ করা হচ্ছে আর কি। তো যাই হোক, এতদিন তো তারা যেহেতু মানে পদোন্নতিও পেয়েছে, তারপরে দেখা গেল যে সবাই যুগ্ম সচিব এবং 32 জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তো যাই হোক, এটাকে আমি মনে করি যে এটা মানে যে সরকারি যারা কর্মচারী বা সরকারি যারা কর্মকর্তা তাদেরকে তো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তারা তো হচ্ছিল দলীয় সরকারের বা দলীয় নীতি বা আদর্শের প্রতি যদি অনুগত হয়ে যদি তারা যদি কাজ করে তাহলে তো তাদের তো নিরপেক্ষতা বলেন বা তাদের যে সততা বলেন সেটা থাকলো না, সেটা তো ক্ষুণ্ণ হলো। এবং এটা তো যে এই যে তারা যে দিনের ভোট রাতে অনুষ্ঠান করলো এবং ওই অনুযায়ী যে ফলাফল ঘোষণা করলো, এতে তো দেখা গেল যে ওই নির্বাচনে কিন্তু বিএনপিও ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বিএনপিকে মাত্র 6টি বা 7টি সিট দেওয়া হয়েছিল। তো এখন ধরেন বিএনপির যে মানে জনপ্রিয়তা এই অনুযায়ী তো এটা কোনোভাবেই এটা তো গ্রহণযোগ্য তো না। তো যাই হোক, এটা যে এখন তাদের বিরুদ্ধে যে এই ব্যবস্থা নেওয়া হলো, প্রশাসনের জন্য একটা অ্যালার্মিং বার্তা দেওয়া হলো যে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের কাজে জড়িত না হয় আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।